শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গ, সংখ্যালঘু নির্যাতন কোট আনকোট, এই প্রসঙ্গে তারা নানান রকম গুজব, অসত্য তথ্য, আংশিক সত্য তথ্য, অতি প্রচার এবং অপপ্রচার একরকম সয়লাভ হয়ে গেছে ভারতীয় গণমাধ্যম। যেমন ধরেন, কয়েকটি আলোচিত নজির যদি আমি বলি, এরকম অনেক খবর আপনারা নিঃসন্দেহে দেখেছেন। এবিপি আনন্দ বলছে, হিন্দু দেখলেই বাংলাদেশে হামলা, রেহাই নেই মহিলা সাংবাদিকেরও। ছবি দিয়েছে সাংবাদিক মুন্নি সাহার। আমি, আপনারা খেয়াল করেছেন যারা আমার আগের পর্বের শারমিনের ভাবনা দেখেছেন, তারা লক্ষ্য করেছেন যে আমি কথা বলেছি সাংবাদিকদের নামে ভিত্তিহীন মামলা বা মানে সার্বিকভাবেই ঢালাও মামলা, তার একটা খুব প্রতিবাদ আমি করেছি এবং আমি এই বিষয়ে কড়া সমালোচনা করি। সাংবাদিকদের নামে ভিত্তিহীন মামলার বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ এবং বিরক্ত। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে, এবিপি আনন্দে যে খবরটি দিচ্ছে যে হিন্দু সাংবাদিকের রেহাই নেই, মহিলা সাংবাদিকেরও রেহাই নেই, বিষয়টি কি তাই? আসলে তো তা নয়। বিষয়টি সাংবাদিক মুন্নি সাহাকে তিনি হিন্দু বা মহিলা বলে তাকে গ্রেপ্তার করেনি। সেই যে ভিত্তিহীন ঢালাও মামলায় যে আগে 140 জনের বিরুদ্ধে, আমি আগেও বলছিলাম যেটি যে হত্যা মামলা আছে, সেরকম ঢালাও মামলারই অংশ হিসেবে মুন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। বরঞ্চ মুন্নি সাহাকে গ্রেপ্তারের পরে ছেড়ে দেয়া হয়েছে। তাকে, তার অসুস্থ হয়ে পড়েছেন এরকম যুক্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাংবাদিকদের ক্ষেত্রে কিন্তু সেটি ঘটেনি। এমনকি সাংবাদিক, যদি হিন্দু সাংবাদিকের কথাই বলতে হয়, সাংবাদিক শ্যামল দত্ত, তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সে আরও আগের ঘটনা, কিন্তু তখন কিন্তু এই বিষয়ে ভারত কথা বলেনি। হঠাৎ করেই এই বিষয়গুলো নিয়ে ভারত খুব উদ্বেগ দেখাচ্ছে। নানান রকম ঘটনা যেটা আসলে প্রাসঙ্গিকও না, সেগুলোকেও এখানে আলোচ্য বিষয় করে তুলছে। যেমন সাংবাদিক মুন্নি শাহকে হিন্দু সাংবাদিক এবং মহিলা সাংবাদিক হিসেবে উল্লেখ করতে চাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এবিপি আনন্দের আরও খবর, ত্রাসের দেশ হয়ে গেছে বাংলাদেশ, চিন্ময় দাসের আইনজীবীকে পিটিয়ে আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এরকম খবর দিচ্ছে অসম লাইভ 24। বলছে ঢাকা শহরে হিন্দুদের মরদেহে ভরে গেছে, বাংলাদেশ ভাগ হয়ে যাচ্ছে, হিন্দু দেশ বাংলাদেশ, মানে হিন্দু দেশ এক অংশ হয়ে যাচ্ছে বাংলাদেশ, এরকম ভাগ হয়ে যাচ্ছে। রিপাবলিক টিভি তো সারাদিন বসেই আছে নানান রকম খবর বা নানান রকম অপপ্রচার গুজবের বাক্স নিয়ে। বলছি বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি বন্ধ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা, বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিপাঠ হচ্ছে, ইত্যাদি নানান বিষয়। মৌলবাদীদের এই সরকার মদতে চলছে এই সরকার, এরকম খবর আসছে। বলা হচ্ছে যে সরকার, ডক্টর ইউনূস সরকার হিন্দুদের গর্জনে কাঁপছে, এরকম নানান রকম বানোয়াট বা কল্পনা প্রসূত খবরগুলো প্রচার করছে একদম নির্দ্বিধায়, এবং একটি দুটি বা বিচ্ছিন্নভাবে একবার দুইবার প্রচার না, একদম ঢালাওভাবে প্রচার করেই যাচ্ছে। সেটির ক্ষেত্রে আসলে সেটির একটা স্বীকৃতিও, যে ভারত যে এভাবে ভুল, তো স্বীকৃতিও চলে এসেছে। দেখছিলাম যে মাইক্রোসফটের সার্ভে বলছে ভুল তথ্য ছড়ানোতে, মাইক্রোসফটের একটি সার্ভে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো একটু চেক করে নেবেন। বিজনেস স্ট্যান্ডার্ডের খবর বলবো না বেশি, 2024-এর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর গ্লোবাল রিস্ক রিপোর্ট, আমি এটি রিপোর্টের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, এটি আমি বাংলায় বলছি, যে বিশ্বে ভুল তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের ঝুঁকির ক্ষেত্রে ভারত সর্বোচ্চ স্থানে রয়েছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে ক্যান্সার নিয়েও, এমনকি আমাদের প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি যেটি বলেছেন যে ভারতে ইন্ডাস্ট্রিয়াল স্কেল অফ মিস ইনফরমেশন ক্যাম্পেইন চলছে। তিনি অবশ্য বলছেন একদম সুনির্দিষ্টভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতে যেই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, সেই প্রসঙ্গে শুধুমাত্র গণমাধ্যমই নয়, ভারতের রাজনীতিকরা, এমনকি ভারতের সংসদে এটি নিয়ে কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন, সংখ্যালঘু ইস্যুতে কথা বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, উদ্বেগ জানানো হচ্ছে। ভারতের লোকসভায় এটি নিয়ে শক্ত, একদম পুরো উত্তাল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। প্রস্তাব উঠছে ভারতের লোকসভায় যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব উঠছে। মমতা ব্যানার্জিও এমন কথা বলছেন, মানে বাম ডান বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, বড় বড় নেতাদের, দায়িত্বশীল নেতাদের কাছ থেকে এরকম নানান রকম বক্তব্য আসছে, যেটি আসলে অনেকাংশে কেন আসছে, মানে যৌক্তিকতাটা আসলে কি, সেটি খুব খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা অনেকে বলছেন যে এখানে রাজনৈতিক, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য আছে, ভূ রাজনৈতিক নানান রকম উদ্দেশ্য আছে।
থাকতেই পারে এবং তাদের আমরা সমালোচনা করতে পারি, নিন্দা করতে পারি, কিন্তু সাথে সাথে এটি দেখতে হবে যে এই অবস্থায় আসার পেছনে বাংলাদেশের দায় কতটা বা আমাদের দায় কতটা, আমাদের সরকারে যে আছেন, যারা অধিষ্ঠ আছেন, তাদের কি দায় আছে? আমি তো দেখি আসলে আছে। যেমন ধরেন 5ই আগস্টের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেল। তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বা আওয়ামী লীগের সাথে ন্যূনতম সম্পৃক্ততা সমর্থক তাদের উপর হামলা হলো, হত্যাকাণ্ডের শিকার হলেন। এবং একটা সাধারণ ধারণা আছে যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের সমর্থক, এবং সেই ধারণা থেকে হিন্দুদের বাড়িঘরে অনেক হামলার ঘটনাও ঘটলো, যেটি সংখ্যালঘুদের উপর হামলা হিসেবে দেখানোর চেষ্টা করেছে ভারত। কিন্তু হলো তো, এরকম কিছু ঘটনা তো ঘটেছে। তখন আচ্ছা ঘটলো, তারপরে যদি ব্যবস্থা নেবার বিষয়টা থাকতো তাহলে হয়তো ভারত এই মোক্ষম অস্ত্রটা তাদের হাতে চলে যেত না বা এই ইস্যুতে এত সরব হতে পারতো না। বরং সরকার কি করলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে বলা হলো 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। তাহলে এই যে ঘটনাগুলো ঘটানো হলো, আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটপাট, হত্যাযজ্ঞ চললো, যার মধ্যে ভারত যেটিকে ক্যাশ করছে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় অংশ আছে, কিছু তো হলো না। সরকার তো একরকম ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, ব্যবস্থা নেওয়া হবে না এরকম একটা একটা জায়গায় গিয়ে পৌঁছালো। সমালোচনা তো আসবেই, একটা জায়গা তো তৈরি হবেই কথা বলার মতো। তারপর দেখুন, এটা তো স্পষ্টই যে শেখ হাসিনা সরকার, যার সাথে ভারত সরকারের বা ভারতের খুব সুসম্পর্ক ছিল, সেই সরকারের এমন পতনে নিশ্চয়ই প্রতিবেশী দেশ ভারত খুশি হবে না, সেটি স্পষ্ট। যদিও আমরা দেখেছি মোদী সরকার তখন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি ব্যক্তিগতভাবেই ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানালেন। কিন্তু সম্পর্ক যে খুব সুন্দর বা স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে বা রয়ে যাবে সেটি ধরে নেবার কোনো সুযোগ ছিল না। সেটি আমরা নানান রকম কর্মকাণ্ড ভারতের পক্ষ থেকে লক্ষ্য করেছি। যেমন ভিসা ইস্যুতে, পর্যটন ভিসা সেটি বন্ধ করে রেখেছে, এরকম টুকটাক নানান রকম কথায় বার্তায় বোঝা যাচ্ছিল যে সম্পর্ক খুব স্বাভাবিক না। তার মধ্যে দেখুন আমাদের আমাদের সরকারের উপদেষ্টা, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে যাদেরকে বলি আমরা, তারা বা সরকারের সমর্থকের রাজনৈতিক দলগুলো যারা আছেন, তারা ক্রমাগতভাবে তাদের বক্তব্য বিবৃতিতে ভারত বিরোধিতার জায়গাটা একরকম স্পষ্ট করে তুললেন। যেমন ধরুন আমরা আমি দুঃখিত, গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন বিদেশ থেকে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, তারা হঠাৎ করে প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে নেমে গেলেন, প্রচারণা চালিয়ে গেলেন, এবং ইস্যুটা কি, তারা ভারতের দালাল। বলা হলো উপদেষ্টা আসিফ নজরুল, তাকেও সেই পক্ষ থেকে বলা হলো যে তিনি ভারতের দালাল। আসিফ নজরুল আবার পাল্টা রিয়্যাক্ট করলেন যে তারা প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা ভারতের যে কোট করি ভারতের স্ক্রিপ্ট তারা বাস্তবায়ন করছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির যিনি দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি বলছেন তিনি ভারতের দালাল। ডক্টর দেবপ্রিয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভারতের দালালি। এই ডক্টর দেবপ্রিয় ভারতের ট্রানজিটের নামে করিডোর দেওয়ার জন্য দিনের পর দিন 5 তারকা হোটেলে সেমিনার করেছে। মানে কিছু একটা হলেই কথায় কথায়, কাজে অকাজে দেয়া হচ্ছে, মানে গালির একটা অংশ হয়ে গেছে ভারত। এরকম ভারত বিরোধিতা সরকার, সরকার সমর্থক, রাজনীতিবিদ এবং গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি আছে তাদের কথায় বার্তায় বা ছাত্র নেতাদের কথায় বার্তায় তো অহরহই ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ, গালির অংশ হিসাবে ভারতকে ব্যবহার করার এই বিষয়টি রয়ে যাচ্ছে, যেটি কোনোভাবেই ভারত ভালোভাবে নেবার কোনো সুযোগ নেই। এরকম যখন ভারতের সাথে বাংলাদেশের একটা শীতল সম্পর্ক, এবং সম্পর্কটা যখন একটা শীতলতর অবস্থায় যাচ্ছে, তখন দেখুন হঠাৎ করেই চিন্ময় দাসকে গ্রেপ্তার করে ফেলা হলো। যেখানে আমরা জানি যে ভারত এই বিষয়টিকে নিয়ে উত্তেজনা একটা তৈরি করতে চাচ্ছে বা বিভিন্ন প্রয়াস আছে, তখন হঠাৎ করে চিন্ময় দাসকে আমি বলবো অযৌক্তিক কারণে গ্রেপ্তার করে ফেলা হলো। কোথায় কোন পতাকা অবমাননার একটা অজুহাত দেখিয়ে, যেটি নিয়ে আসলে অনেক বিশ্লেষণ হয়ে গেছে যে এই কারণে আসলে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে কিনা, এবং রাষ্ট্রদ্রোহ মামলা হবার কারণ হতে হলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা অনুমতি লাগে। অতএব রাষ্ট্র এই বিষয়টিকে অনুমতি দিয়েছে যে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। আমি আইনজীবীদের সাথেও কথা বলার চেষ্টা করছিলাম, যতটুকু স্পষ্ট হচ্ছিলাম যে এইরকম একটা ঘটনায়
পতাকা, বাংলাদেশের পতাকার উপরে একটি পতাকা ওড়ানো হয়েছে এবং যেই বাংলাদেশের পতাকাটা দীর্ঘদিন ধরে সেখানে উঠছিল, সেরকম একটা ঘটনা আসলে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোথায় এই উপাদানটি পাওয়া গেল? এমনকি যে মামলাটি করেছেন বিএনপির ফিরোজ খান, বিএনপির একজন নেতা, তাকে বিএনপি বহিষ্কার করেছে, কিন্তু মামলাটি রয়েছে, মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা। তারপর দেখুন, আচ্ছা মামলা না হয় হলো, মামলায় এই সময়ে যখন একটা উত্তেজনাকর পরিস্থিতি বা যেটি বলছিলাম সম্পর্ক শীতল থেকে শীতলতর হচ্ছে, তখন চিন্ময় দাসকে গ্রেপ্তার কেন করে ফেলতে হলো? গ্রেপ্তার করে একদম জামিন নামঞ্জুর করে একটা রগরগে পরিস্থিতির তৈরি করা, মানে চোখে আঙ্গুল দিয়ে একটা ইস্যু ধরিয়ে দেওয়া, সেটা কেন? এটা কি আমরা বুঝতে পারছিলাম না যে এই বিষয়টা নিয়ে ভারত রিয়্যাক্ট করবে, ভারত একটা প্রতিক্রিয়া জানাবে? আচ্ছা, যদি আমরা স্বাভাবিকভাবে সরকারের ব্যক্তিরা বুঝতে নাও পারেন, স্বাভাবিক বা যেটি কমন সেন্সে যদি বুঝতে না পারেন, তাহলে গোয়েন্দা রিপোর্টও কি ছিল না যে এই ঘটনার প্রতিক্রিয়া কি ঘটতে পারে? কেন এটা এই অবস্থা করে ভারতকে এটি হাতে তুলে দেয়া হলো যে এই প্রসঙ্গে একটা উত্তেজনাকর পরিস্থিতি তুলে নেওয়ার? এই বিষয়টা আসলে তো, মানে আমি যেটি বলছিলাম, কমন সেন্সেই তো বোঝবার কথা। কারণ যখন তার ভারতের সাথে সুসম্পর্কওয়ালা সরকার, আওয়ামী লীগ সরকারের কথা বলছি, তারা যখন বাংলাদেশের ক্ষমতায়, তখনও কিন্তু বিভিন্ন সময় ভারত সংখ্যালঘু ইস্যুতে প্রতিক্রিয়া জানাতো, এবং তখনই কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইন ভারত সেটি গ্রহণ করেছে, পাশ করেছে, যেখানে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম সংখ্যালঘুরা ভারতে যদি নাগরিকত্ব 2014 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে গিয়ে যদি তারা নাগরিকত্ব দাবি করে, মানে এরকম আইনের বিষয়টি যেটি আছে যে তারা নাগরিকত্ব দাবি করতে পারে, আবেদন করতে পারে এবং ভারত সেটি বিবেচনা করতে পারে, মানে নাগরিকত্ব দেওয়া হতে পারে নির্যাতিত সংখ্যালঘু হিসাবে। বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুরা এই আবেদন করতে পারে। সেখানেই তো বোঝা যাচ্ছিল যে আসলে সংখ্যালঘুর বিষয়ে ভারতের একটা সফট কর্নার। শুধু সেখানেই না, বিভিন্ন পদক্ষেপেই আওয়ামী লীগ সরকার বা এর আগের সময়গুলোতেও বোঝা যাচ্ছিল। তাহলে জেনে শুনে বুঝে পিছনের ইতিহাস থাকা সত্ত্বেও কেন এই সময়ে এসে শীতল থেকে শীতলতর সম্পর্ক যখন হচ্ছে, তখন ভারতের হাতে এই সংখ্যালঘু কার্ডটা তুলে দিল ডক্টর ইউনূস সরকার? একদমই সেটি কি খুব দরকার ছিল? আমি তো বুঝি না কোথায় দরকার ছিল। দেখুন, এই উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো হলো, খুবই নিন্দনীয় কাজ। তার প্রেক্ষিতে বাংলাদেশে কি হলো? বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের পতাকাকে পায়ে মারানো হলো। সেটিতে নিয়ে সরকার কোনো নিন্দা বা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা দেখলাম না, যেটি আসলে অনুচিত কাজ। ভাবছিলাম যে বাংলাদেশের মানুষ পায়ে মারায় যদি ভারতের পতাকাকে, তাতে আসলে কি বার্তা? 18 থেকে 19 কোটি মানুষ আছে আমাদের দেশে, 36 থেকে 38 কোটি পা, আর ভারতে আছে 141 কোটি, 70 লাখ মানুষ, ধরুন 142 কোটি মানুষ, মানে 284 কোটি পা। সেই 284 কোটি পা দিয়ে যদি পারানো শুরু করে, তাহলে আমাদের 36 থেকে 38 কোটি পায়ের সাথে, মানে তার সেই হিসেবেও কি পারা সম্ভব? তাহলে কিন্তু নিস্তার নাই। আমি এটা মেটাফোর হিসাবে বলছিলাম, রূপক অর্থে, আসলে পায়ের হিসাবটা রূপক অর্থে ব্যবহার করছি। দেখুন, শুধু রূপক অর্থে এই কারণে ব্যবহার করছি, বলছি যে বাংলাদেশের 3 দিকে ভারতের পেটের মধ্যে অবস্থান করছে বাংলাদেশ, সেখানে নানান দিক থেকে ভারতের সাথে আমাদের লেনদেন আছে। এটি নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশও যদি যায়, ভারতকে নানাভাবে কাবু করতে পারবে, বাংলাদেশের হাতে সেই জায়গাগুলো রয়েছে। কিন্তু আমাদের তো বিপন্ন হবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অনেকে বলছেন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে ভারতের সাথে যদি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। অত দূর নাই গেলাম, কিছু তো একটা অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হবে। যেমন প্রধান উপদেষ্টা ছাত্রদের সাথে বৈঠক করলেন, তখন ছাত্ররা বললেন, দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে প্রধান উপদেষ্টাকে বললেন, যদি ভারত সত্যিই যা বলছে, তারা আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে, কিছু যদি ব্যবস্থা তারা নেয়। বিভিন্ন সময় নানান কারণে পেঁয়াজ বন্ধ হয়ে গেলে আমরা দেখি তো আমাদের দেশে কেমন হাঁপিত্তে শুরু হয়ে যায়। ভারত যদি কোনো ব্যবস্থা নেয়, আমাদের উপরে কোনো শাস্তি বা কিছু একটা দেখিয়ে দেবার জন্য, প্রতিশোধ পরায়ণ সুলভভাবে যদি কোনো ব্যবস্থা নিতে চায়, তাহলে তো আমাদের দেশে একটা খুবই দুর্বিপাক বলাই চলে, মানে সেরকম একটা অবস্থায় তো পড়েই যাবে। দ্রব্যমূল্য এমনিতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আরও যদি কঠিন হয়ে ওঠে, তাহলে কি সেটি সরকারের জন্য ভালো হবে? সেটি তো আছেই, এমন বিপত্তির তো তৈরি হয়েই যাবে। আসলে বিপ্লব খুবই উত্তেজনাকর, রোমাঞ্চকর একটা ব্যাপার।
রাস্তায় দাঁড়িয়ে বড় বড় স্লোগানে বলাই যায় যে দালালি না রাজপথ, 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 এরকম স্লোগান আসেই এবং সেটি আসলে গায়ে হয়তো রক্ত গরমও করে দেয় আমাদের। কিন্তু মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আমি বলছি কূটনীতির ক্ষেত্রে, দেশ থেকে দেশের সাথে সম্পর্ক নির্ধারণ, সম্পর্ক চালনার ক্ষেত্রে কি এরকম এরকম রাজপথের রাজনীতি আসলে কি চলে? আমরা তো জানি তার জন্য চলে কূটনীতি। কূটনীতির ভাষা হতে হবে খুবই সফিস্টিকেটেড, খুবই সুচিন্তিত। সেখানে পাল্টাপাল্টি মারমুখী, মেরে ফেলবো, কেটে ফেলবো, যেটা আর কি রাস্তাঘাটে চলে, চামড়া তুলে নেব আমরা, এরকম নানান রকম বক্তব্য, এই ধরনের বিষয় দিয়ে কি আসলে দেশের সাথে দেশের সম্পর্ক চলবে? যেখানে প্রতিবেশী দেশ আমরা এবং আমাদের তিন দিকে ভারত দ্বারা আমরা ঘেরা, সেখানে কি এটি আসলে কতটা সমীচীন, সেটি একটু বিবেচনা করবার মতো বিষয় তো আছেই। আর তার উপরে আমরা তো বলছি, আমাদের রাজনৈতিক দলগুলো বলছে না যে সীমান্তের ওপারে বসে ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। সীমান্তের ওপারে আছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ যারা আসলে পরাজিত হয়েছে এই গণ অভ্যুত্থানে, তারা বসে বসে, আওয়ামী লীগ তো কোনো সাধু সংগঠন না, তারা তো নিজেদের রাজনৈতিক স্বার্থ বিবেচনা করার চেষ্টা করবেই, তারা নানান রকম কৌশল, প্রয়োজনীয় অপকৌশল নিবেই। সেই বিষয়গুলো জেনে শুনে সব কিছু ভেবে চিনতে প্রতিক্রিয়া কি বাংলাদেশ বা বাংলাদেশের বর্তমান সরকার তৎপরতা কি চালাচ্ছে? গাফিলতি তো নিশ্চয়ই দেখাই যায়। দেখুন, গণ অভ্যুত্থানের মধ্যে এই 16 বছর ধরে শেখ হাসিনার সরকার কিন্তু দেশ চালাচ্ছে। এই সময়ে এসে কিভাবে গণ অভ্যুত্থানটা একটা সফল অভ্যুত্থান পরিণত হলো এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন, এর অনেক বিশ্লেষণ আছে। উপদেষ্টা মাহফুজ আলম, যিনি আসলে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে তাকে পরিচয় করে দেওয়া হয়েছিল, তিনি বলেছেন যে নানান রকম স্লোগান এর এর আসলে ফসল। এই স্লোগানগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখনও আসলে স্লোগানগুলো এখানেও কেমন ভূমিকা পালন করছে আমরা দেখেছি। তখন শেখ হাসিনার একটি বক্তব্য যে যোদ্ধাদের নাতিপতিরা কোটা পাবেন না তো রাজাকারের নাতিপতিরা কোটা পাবেন, এই একটি বক্তব্য কিভাবে মানুষের আবেগকে নাড়া দিয়েছে এবং তারপর কিভাবে পুরো দেশ মানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এরকম এরকম স্লোগান দেশে এসেছে এবং তার পরিণতিতে কিভাবে গণ অভ্যুত্থান এগিয়ে এইরকম একটা পরিণতির দিকে গেছে। সেরকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে, যেমন শেখ হাসিনা যেমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির পেছনে তার যেমন দায় ছিল, নিজের পায়ে নিজে যেমন কুড়াল মেরেছে, এরকম নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কোনো বাস্তবতা এই সরকারও কি তৈরি করছে? সেটি কিন্তু একটু ভেবে দেখার বিষয় নিশ্চয়ই। এবং সেই সুযোগে দেশে আবার কোনো বিশৃঙ্খলা হয় কিনা, এবং এটি তো আসলেই অস্বীকার করবার কোনো জো নাই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে যতই গুজব, অপপ্রচার, অতিপ্রচার চালানো হোক না কেন, বাংলাদেশের সংখ্যালঘুদের মনের মধ্যে একটা ভয় সেটি কিন্তু বিরাজ করছেই, যে তারা আসলে রাজনীতির শিকার, তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কেউ বেশি বলছে, কেউ বলছে হচ্ছেই না, কিন্তু আসলে তো তারা ভয়ের মধ্যে আছে। এবং এরও তো একটা প্রতিক্রিয়া আছে, পরিণতি আছে। কথায় বলে না যে পাটায় পুতায় ঘষাঘষি আর মরিচের জান যায়, সেই সংখ্যালঘু হয়ে গেছে মরিচের মতো হিন্দু ধর্মাবলম্বীরা। সবসময় আমি বিভিন্ন জনের সাথে কথা বলবার যতটুকু সুযোগ হচ্ছিল, সবার মধ্যে একটা একটা একরকম অনিশ্চয়তা বোধ একটা কাজ করছে। হয়তো তারা কেউই আক্রমণের শিকার হচ্ছেন না, কিন্তু এই পুরো প্রেক্ষাপটে তাদের মধ্যে এই অনিশ্চয়তা বোধের সৃষ্টি হয়েছে। সেজন্যই আমি আসলে আজকে বিশ্লেষণ করবার চেষ্টা করছিলাম যেখানে আমাদের দায় কতটা, বর্তমানে ডক্টর ইউনূস সরকারের দায় কতটা, ডক্টর ইউনূস সরকার